প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ভয়েস নিয়ে পূর্বের যে আলোচনা, ধারাবাহিক আলোচনা, এর আগের এপিসোডে আমরা ফার্স্ট এপিসোডে ভয়েসের বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিভাবে চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা যদি ঠিকঠাক মতো আমার লেকচারটা শোনো এবং প্র্যাকটিস করো বাসায়, অবশ্যই তোমরা ভয়েসে আশা করি ফুল মার্কস পাবে। আমি বিভিন্ন নিয়মের গুলো কাভার করব। প্রথমে ইজি টু হার্ড এই প্রসেসে যাব। ফার্স্ট আমরা টেন্সের ভিত্তিতে কিভাবে আমরা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে চেঞ্জ করি সেই নিয়মগুলো দেখব। তো চলো যাই, দেখি আমাদের কন্টেন্টে কি আছে। হ্যাঁ, তা আমরা হাউ টু চেঞ্জ ভয়েস, কিভাবে ভয়েসটা চেঞ্জ করতে হয়, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল দিয়ে শুরু করি। প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেন্টেন্সের, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, এখানে যদি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখেছে, এটা আসলে হচ্ছে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। মেন 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 সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। ঠিক আছে, দেখি আমরা অ্যাক্টিভের সাবজেক্ট আমরা জানি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভি ওয়ান হয়, তারপরে এস বা ইএস। তোমরা যদি আমার এর আগে এই ভয়েসের ক্লাস লেকচারটা শোনার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলের টেন্সের যে সিরিজগুলো আছে প্রত্যেকটা শুনে আসবা, তাহলে হবে কি সেটার আঙ্গিকতে যেহেতু এটা করা বুঝতে তোমাদের সুবিধা হবে। শুধু ভয়েস যদি শুরু করো তাহলে এটা অসম্পূর্ণ হবে। আগে ফার্স্ট টেন্সের গুলো কভার করে আসবা। তো অ্যাক্টিভের আমরা জানি যে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট বা বেস ফর্ম, যেটাকে আমি ভি ওয়ান বলি। এরপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। যেমন এখানে আই রাইট এ লেটার, এখানে আই সাবজেক্ট, রাইট হচ্ছে ভি ওয়ান ভার্ব, এ লেটার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে অ্যাক্টিভ কেন বললাম আমরা, যে এখানে কে 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 লিখছে চিঠি, আমি লিখছি আই। কি লিখছি? চিঠি লিখছি। এটা কিন্তু অবজেক্ট, সাবজেক্টের পরে আছে এখানে আই, সাবজেক্ট ভার্ব এটা। শি রিডস বুকস, এইখানে রিডের সাথে এস হলো, কারণ কি সেটা থার্ড পারসন সিঙ্গুলার। এর আগে আমরা বলেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে এটা হলো অ্যাক্টিভের স্ট্রাকচার। তো প্যাসিভ করার সময় কি করব? জেনারেল রুল হলো অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এই জন্য আমি এখানে স্ট্রাকচারে লিখেছি সাবজেক্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি ওবিজি অবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট ছিল সেটা প্যাসিভ এসে সাবজেক্ট হবে। তাহলে এইখানে অবজেক্ট ছিল প্রথমটার এ লেটার, তাহলে এ লেটার আসলো আগে। এরপরে অক্সিলারি হবে এম ইজ আর, যে কোনো একটা। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা অক্সিলারি নিব প্রেজেন্ট কন্টিনিউয়াসের। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি থাকে? এম ইজ আর, সেটাই নিব এখানে। তাহলে আমরা সাবজেক্ট অনুসারে হবে এম অথবা ইজ অথবা আর, তারপরে হবে ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে যদি এক্সটেনশন কিছু থাকে সেটা আমরা দিব, তারপরে বাই, এরপরে অবজেক্ট। কার অবজেক্ট? সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা যদি সেই নিয়মে এখানে করি, তাহলে প্রথমে সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে ছিল এ লেটার, এ লেটারকে করলাম সাবজেক্ট। এ লেটারটা এখন থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কিন্তু এখানে যে এম ইজ আর প্যাসিভের যে অক্সিলারি নিব এম অথবা ইজ অথবা আর, এটা ডিপেন্ড করবে এই নতুন যে সাবজেক্ট হলো অবজেক্ট থেকে আমি যেটাকে সাবজেক্ট বানালাম এটা অনুসারে। অ্যাক্টিভের সাবজেক্ট অনুসারে নয় কিন্তু। অ্যাক্টিভের সাবজেক্ট ছিল আই, এখানে সাবজেক্ট ছিল সি, এই অনুসারে এখানে কিন্তু রাইট হয়েছে বা রিডস হয়েছে। কিন্তু আমাকে যখন আমি প্যাসিভ করব তখন এম অথবা ইজ অথবা আর, এর যে কোনো একটা ডিপেন্ড করবে আমার নতুন যে সাবজেক্ট হচ্ছে, আমি অবজেক্টকে যে সাবজেক্ট বানাচ্ছি তার উপরে। তাহলে এখানে আছে এ লেটার, তাহলে এ লেটারের সাথে হবে ইজ থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম, রাইটের ভি থ্রি হচ্ছে রিটেন, এরপরে একটা বাই বসবে যে এখানে বাই, বাই বসলো, তারপরে আই এর অবজেক্ট মি। আমি যে ফান্ডামেন্টাল যখন আলোচনা করেছি প্রথম আমাদের বয়েজ, সেখানে কিন্তু আমি একটা চার্ট দিয়ে দিয়েছি
যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট, পজিটিভ কেস, এগুলো প্রত্যেকটা ওখানে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ডটা যদি করি তাহলে বুকস হলো অবজেক্ট, সাবজেক্ট এখানে ছিল সি, আর V1 ছিল রিডস। তাহলে বুকসটা আগে আসলো, বুকসটা এখানে আগে আসলো। বুকস এর সাথে কিন্তু আর হবে, বুকসটা কিন্তু প্লুরাল, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নয়, এখানে বুকের সাথে এস লাগানো আছে, প্লুরাল। তাহলে এই জন্য এখানে আর হলো। আর এ লেটার, এটা সিঙ্গুলার, একটা চিঠি বোঝাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এখানে হলো আর। আর রিডের তিনটা ফর্ম, V1 V2 V3 সেম, এই জন্য রিডি আমরা লিখলাম। এটা কিন্তু আসলে V3, এটা V3। এরপরে বাই লাগালাম, সি এর অবজেক্ট হচ্ছে হার, এখানে লিখলাম। আচ্ছা, এটা হলো অ্যাফার্মেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি দেখেছি, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু বা ডাজ থাকে, সাবজেক্টের পর ডু অথবা ডাজ থাকে, তারপর একটা নট থাকে, তারপরে V1 অবজেক্ট এক্সটেনশন। তাহলে এইখানে আমরা ডু বা ডাজ কখনো হয়, শুধু ডাজ হয় থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। তোমাদের মনে আছে নিশ্চয়ই, যদি টেন্সের ওটা ভালো মতো শুনে আসো। ডাজটা হয় শুধু সাবজেক্টে যখন থার্ড পার্সন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আর সবার বেলায় কিন্তু ডু। আর নট নেগেটিভ কিন্তু এমনি এমনি নট লাগে না, আমরা জানি এর আগে যে নেগেটিভ করার বেসিক রুলই হচ্ছে অক্সিলারির সাথে নট লাগাতে হয়। তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যেহেতু অক্সিলারি থাকে না, এই জন্য ডু আর ডাজ যে কোনো একটা আমাদেরকে এক্সট্রা নিতে হয়। আহ, আর হলো সিম্পল পাস্টের ক্ষেত্রে নিতে হয় ডিড, কারণ ডু আর ডাজ এর পাস্ট ফর্ম হলো ডিড। এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি টেন্স যখন আলোচনা করি। তো এইখানে আমরা যদি দেখি অ্যাক্টিভের বাক্যটা, তাহলে দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে না। হি ডাজ নট ক্যাচ বার্ডস, সে পাখি ধরে না, সে পাখি ধরে না, এখানে বার্ডস প্লুরাল করা আছে। তাহলে আমরা যদি এটাকে ইয়ে করি, এখন প্যাসিভ করি, তাহলে প্যাসিভের স্ট্রাকচার কি? সেম স্ট্রাকচার, শুধু নট বসবে, কারণ প্যাসিভে তো অলরেডি আমরা একটা অক্সিলারি নিয়ে নিই, এম ইজ আর, এই যে এখানে নিয়ে নিছি এম ইজ আর, এই যে। তাহলে নেগেটিভ করতে হলে আমি এই এম ইজ আর এর পরে নট হবে, কারণ ওখানে অক্সিলারি অলরেডি আমার রেডি আছে। যেমন স্ট্রাকচারটা হচ্ছে, তাহলে সাবজেক্ট হবে কার, অবজেক্টের সাবজেক্ট, এটা একই রুল সবার ক্ষেত্রে। এম ইজ আর, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট, এই জন্য এম ইজ আর এর যে কোনো একটা, এরপরে নট V3, এরপরে বাই, তারপরে অবজেক্ট হবে সাবজেক্টের অবজেক্ট। তাহলে এইখানে আগেরটা ছিল বাক্যটা দেখো, দে ডু নট প্লে ক্রিকেট, তাহলে অবজেক্ট এখানে হচ্ছে ক্রিকেট, প্লে হচ্ছে বার, ডু নট এখানে এই দুটা অক্সিলারি, এটা নট নেগেটিভ করার জন্য নেওয়া হয়েছে, আর এই দেটা সাবজেক্ট। তাহলে এখানে ক্রিকেটটা অবজেক্ট ছিল, এটা হবে এখন সাবজেক্ট। তাহলে দেখো ক্রিকেট সাবজেক্ট হলো, তারপরে অ্যামিজারের যে কোনো একটা হবে, তাহলে এই ক্রিকেটের সাথে এটা সিঙ্গুলার ধরা হয়, ইজ হলো, এরপরে নট দিতে হবে, কারণ অ্যাক্টিভটা আমাদের নট ছিল, ডু নট, এই যে এখানে নট ছিল, ডু নট ছিল, নেগেটিভ ছিল। তাহলে আমাকে এখানে অ্যামিজারের সাথে নট লাগাবো, ওখানে ছিল ডু এর সাথে নট, আর আমাকে এখানে ইজ এর সাথে নট লাগালাম, কারণ যেহেতু আমার অক্সিলারি এখন ইজ, এই ক্রিকেট অনুসারে অক্সিলারি আসে ইজ। নট লাগালাম, এবার V3 ফর্ম, প্লের V3 ফর্ম প্লেড, এরপরে বাই দিলাম আমরা। এবার দে সাবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। আচ্ছা, পরেরটা যদি তাহলে করি এখন আমরা, তাহলে এখানে সাবজেক্ট হি, ডাজ নট এটা তো নেগেটিভ করার জন্য নিয়েছে, এখানে ক্যাচ হচ্ছে V1, আর বার্ডস হচ্ছে আমাদের অবজেক্ট, বার্ডস হবে অবজেক্ট। তাহলে আমার প্যাসিভ করতে হলে অবজেক্টটা আগে আসবে, তাহলে বার্ডস আগে আসবে, নিলাম আমরা। অ্যান্ড বার্ডস এর সাথে এম ইজ আর, কোনটা হবে? আর হবে, কারণ বার্ডসটা প্লুরাল। তারপরে নট হবে, কারণ অ্যাক্টিভে যেহেতু নট ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, যে কারণে এখানে ডু নট ডাজ আছে। তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা অক্সিলারি নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাট ইজ এম ইজ আর, এম ইজ আর। তাহলে এইখানে হলো বার্ডস এর সাথে আর হলো, নট হলো, আর V3 ক্যাচ, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হচ্ছে কট, এরপর একটা বাই। এবার কে ধরছিল? হি, হি এর অবজেক্ট হিম। এখানে যদি সি থাকতো তাহলে আমি হার দিতাম, এখানে যদি আই থাকতো তাহলে মি দিতাম, উই থাকলে আজ দিতাম, এইভাবে। তাহলে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কি হবে? বেসিক রুল কিন্তু একই। অ্যাক্টিভের ক্ষেত্রে কি থাকে? প্রেজেন্ট সিম্পলে ডু বা ডাজ সাবজেক্টের আগে থাকে, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে V1 হয়, তারপরে অবজেক্ট হয়। যেমন ডু উই প্লে হকি, এগুলো কিন্তু উইদাউট WH ওয়ার্ডস। WH ওয়ার্ড কোনগুলো? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ। তো এইগুলো আমরা পরে শিখবো আর কি, এটা একটা কিছুটা জটিল কাজ করে, এগুলো কিছু এক্সট্রা নিয়ম আছে। এটার আগে তোমাদের ফান্ডামেন্টাল গুলো আমি, বেসিক রুল গুলো ঠিক মতো বোঝানোর পরে আমি WH ওয়ার্ড নিয়ে পরে আর দেখিয়ে দিই। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে V1 অবজেক্ট এক্সটেনশন যদি থাকে,
তারপরে প্রশ্নবোধক বাক্য। যেমন ডু ইউ প্লে হকি, আমরা কি হকি খেলি? ডাজ করিম ড্র এ পিকচার, করিম কি একটি ছবি আঁকে? এইখানে খেয়াল করো বাক্যটা, এখানে উইটা সাবজেক্ট, এখানে করিম সাবজেক্ট, এর আগে আছে টু বা ডাজ, উই এর আগে টু থাকলো আর করিম থার্ড পারসন সিঙ্গুলার ডাজ। এই প্লে এটা V1, ড্র V1, হকি এখানে অবজেক্ট, এখানে এ পিকচার অবজেক্ট। তাহলে আমরা এটাকে যখন প্যাসিভ করব, তাহলে এটা যেহেতু অ্যাক্টিভটা আমাকে প্রশ্নবোধক, আমার প্যাসিভটাও প্রশ্নবোধক করতে হবে। এটা হলো মূল কথা। তাহলে আমরা মনে মনে আগে করব যে কি হতাম, এখানে অবজেক্ট কে? হকি। তাহলে হকি যদি আমি সাবজেক্ট বানাই, হকির সাথে কি বসবে আমার অক্সিলারি? এম অথবা ইজ অথবা আর। তাহলে এর মধ্যে হকির সাথে হবে ইজ, তাহলে ইজটাই প্রথমে আসবে, কারণ প্যাসিভকে আমাকে অক্সিলারি করতে পারে, ইন্টারোগেটিভ করতে হবে। আর ইন্টারোগেটিভ করার বেসিক রুল হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক। তাহলে যেহেতু এটা অ্যাক্টিভটা আমার প্রশ্নবোধক ছিল, প্যাসিভটাকে আমাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে হকি অবজেক্ট, হকি হলো সাবজেক্ট, হকির সাথে ইজ হয়, ওই ইজটা পরে না দিয়ে আমি দেবো আগে। তাহলে ইজ হকি, এবার V3 প্লেড বাই আস। যদি তোমরা দেখে আসো উপরে, এখানে কি ছিল? হকি ইজ, হকি, সরি হকি এখানে আগে ব্যবহার করি নাই আমরা, তাহলে বোঝাতে সুবিধা হতো। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা দিতাম এখানে যে জাস্ট অ্যাক্টিভ হলে কি হতো? অ্যাক্টিভ হতো উই প্লে হকি, উই প্লে হকি। এখন প্রশ্নবোধক করার জন্য ডু উই প্লে হকি দিলাম। ঠিক, যদি উই প্লে হকি থাকে তখন আমাদের কি করতে হতো? প্যাসিভ করার সময় হকি ইজ প্লেড বাই আস, হকি ইজ প্লেড বাই আস। কিন্তু যেহেতু ডু উই এখানে প্রশ্নবোধক আছে, তাহলে আমার ওই হকির পরের যে ইজটা ওইটাই আগে চলে আসছে, দেখো ইজ হকি প্লেড বাই আস। আচ্ছা, এখানে দেখো ডাজ করিম ড্র এ পিকচার। এখন যদি এটা প্রশ্নবোধক না হতো তখন কি হতো? তখন এখানে থাকতো করিম ড্রজ এ পিকচার, তখন ড্রজ থাকতো। তখন আমি কি করতাম? এ পিকচার ইজ ড্রন বাই করিম, কিন্তু এখানে প্রশ্নবোধক আছে, ডাজ দেওয়া আছে, এই জন্য কিন্তু ড্র এর সাথে রেসিএস নাই, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এইখানে যেহেতু অক্সিলারি আছে সাবজেক্টের আগে, এটা হচ্ছে অ্যাক্টিভের বাক্য, আমি প্যাসিভ করার সময় প্যাসিভেরও অক্সিলারিটাকে আমি আগে দেবো। তাহলে এ পিকচারের সাথে ইজ হয়, সেই ইজটা আগে চলে আসলো, ইজ এ পিকচার, তারপরে V3 ড্রন বাই করিম। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, একসাথে প্রশ্ন করছে, নাও করছে যে ডু উই নট প্লে হকি, আমরা কি হকি খেলি না? তো এইখানে কিন্তু শর্ট ফর্ম না হলে এখানে ফুল ফর্ম, নটের ফুল ফর্ম দিয়েছে, এই জন্য সাবজেক্টের পরে নট বসছে। কিন্তু যদি আমি শর্ট ফর্ম করতাম তখন কিন্তু এইরকম ডন্ট, ডন্ট, তখন কিন্তু আর এই নটটা পরে যেত না, এখানে যেত না, এখানে যেত না। এটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে ডাজ করিম নট ড্র এ পিকচার, যদি আমি শর্ট ফর্ম দিই তাহলে ডাজন্ট। আচ্ছা, তাহলে এটা যেহেতু নটও আছে আবার ইন্টারোগেটিভ আছে, একেবারে ইন্টারোগেটিভ নেগেটিভ, সেক্ষেত্রে আমাদের কি অ্যামিজারও লাগবে সাবজেক্টের আগে, আর সাবজেক্টের পরে যাবে নট, সাবজেক্টের পরে যাবে নট, তারপর V3। কিন্তু যদি আবার শর্ট ফর্ম করি আমরা কন্ট্রাকশন, তখন কিন্তু আমরা নটটা শর্ট ফর্মে চলে আসবে সামনে। তাহলে কি হলো এখানে? ইজ হকি, তারপরে নট প্লেড বাই আস। আমাদের স্ট্রাকচার কি হলো? অ্যামিজারের পরে সাবজেক্ট, তারপরে নট, V3 অবজেক্ট। এইটা ছিল প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এই চারটা নিয়ম, চারটা স্ট্রাকচারে আমি দেখালাম। সেম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যদি ক্ষেত্রে হয়, তাহলে মনে রাখবা কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রেজেন্ট যখন সিম্পলের প্যাসিভ করলাম তখন অক্সিলারি নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যামিজার। তাহলে এখন প্রশ্ন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সময় অক্সিলারি কি নিব? তো নিয়ম হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের যদি প্যাসিভ করতে হয়, তাহলে ওর যে অক্সিলারি সেটাই থাকবে, অ্যামিজার থাকুক আর ওয়াজ ওয়ার থাকুক, হ্যাভ বিন হ্যাজ বিন, যেটাই থাকুক, তার সাথে অতিরিক্ত শুধু বিং নিতে হবে, BEING, অর্থাৎ অক্সিলারির কোনো চেঞ্জ নাই। যে কোনো কন্টিনিউয়াস এর কথা বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস প্যাসিভ করার সময় খেয়াল রাখতে হবে তার যে অক্সিলারি সেটাই থাকবে, আর অতিরিক্ত BEING বিং হবে। কারণ কি? এখানে ভার্বের সাথে আইএনজি থাকে, অ্যাক্টিভে ভার্বের সাথে আইএনজি, এই আইএনজিটা উঠানোর জন্যই
ফ্রি করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখানে বিং লাগে, বি এর সাথে আইএনজি, এম ইজ আর ওয়াজ ওয়ার অক্সিলারি যেটাই থাক, তারপরে এইখানে অতিরিক্ত আমরা বিং নিব। তাহলে দেখো অ্যাক্টিভে কি আছে, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তাহলে এখানে অবজেক্ট কে, এখানে সাবজেক্ট আই, এম অক্সিলারি ভার্ব, রাইটিং ভার্বের সাথে আইএনজি, এই যে ভি প্লাস আইএনজি, এটা দেখে আমরা বুঝতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এ লেটার এটা অবজেক্ট। তখন কি হচ্ছে, প্যাসিভের স্ট্রাকচারটা তাহলে কি হবে, অবজেক্ট যেটা আছে একই রুল কিন্তু সব টেন্সের ক্ষেত্রে, তাহলে অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হবে, তাহলে এ লেটার আছে, এ লেটার আগে চলে আসবে। এরপরে কি হবে, এম ইজ আর, তাহলে এ লেটার অনুসারে কি হবে, এম ইজ আর এর ইজি হবে। এরপরে অতিরিক্ত কি নিতে হবে, বিং, এটাই যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে বিং, বিইআইএন, যেটা মনে রাখবো, যে কোনো কন্টিনিউয়াসের ওর নিজস্ব অক্সিলারি যেটা সেটাই থাকবে, ওর সাথে খালি বিং হবে। তারপরে ভি থ্রি, এরপরে বাই অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে এ লেটার, খেয়াল করে দেখো এ লেটার, তাহলে এ লেটার অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হলো, ওর সাথে ইজ হয় হলো। এবার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য বিং হলো অতিরিক্ত, তারপরে ভি থ্রি হলো রাইটের রিটেন, তারপরে বাই, সাবজেক্ট ছিল আই, আই হলো মেই। অর্থাৎ আর পরেরটা যদি দেখি, শি ইজ রিডিং বুকস, তাহলে বুকস এর সাথে হবে আর, বুকস এর সাথে হবে আর, এরপরে অতিরিক্ত বর্ণে বিং, তারপরে ভি থ্রি, রিডের ভি থ্রি রিড, রেড, তারপরে এখানে বাই, হার, এখানে সি যেহেতু ছিল হার। তাহলে আমরা কি দেখলাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্যাসিভ করার সময় আমার অতিরিক্ত লাগবে বিং, বিইআইএনজি, এছাড়া সব রুল সেম। তাহলে নেগেটিভ করার সময় অ্যাক্টিভে কি থাকে, আমরা যদি খালি দেখি, অ্যাক্টিভে থাকে দে আর নট প্লেইং ক্রিকেট নাও, তাহলে আর এর পরে অ্যামিজারের পরেই নট থাকে, যেহেতু নেগেটিভের সময় আমরা জানি অক্সিলারির সাথে নট। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব, আমরা ওই অ্যামিজারের পরে নট লাগাই দেবো বাস। দেখো এখানে যেমন দে আর নট প্লেইং ক্রিকেট নাও, তাহলে ক্রিকেট ইজ নট, অবজেক্ট ছিল ক্রিকেট, এই নাওটা কিন্তু এটা অ্যাডভার্ব, নাওটা অ্যাডভার্ব, এটা এক্সটেনশন ওয়ার্ড, এটা অবজেক্ট কিন্তু এখানে ক্রিকেট, সাবজেক্টের পরে ভার্বের পরে যেটা আছে এটুকু অবজেক্ট, নাও এটা টাইম বোঝাচ্ছে, এটা কখন কোথায় কিভাবে বুঝালে এটা অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব, এটা কিন্তু অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট হচ্ছে ক্রিকেট। ক্রিকেট ইজ, যেহেতু অ্যাক্টিভে নট ছিল, এখানেও নট দিলাম, তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য বিং হবে, বিং আমরা তো বলেছি যে কোনো কন্টিনিউয়াস টেন্সের অতিরিক্ত আমি নিব বিং। তারপরে প্লেড, পাস্ট পার্টিসিপল প্লেড, এই নাও এখানে থেকে যাবে, যে আমাদের এক্সটেনশন যদি কিছু থাকে যে বি থ্রির পর, তাহলে সেটা থেকে যাবে, এটা এক্সটেনশন ছিল এখানে নাও, সেটা থেকে গেল নাও। এরপর হবে বাই, বাই দিলাম, দে ছিল সাবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। দ্বিতীয়টা যদি আমরা দেখি, দ্বিতীয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্য, তাহলে আমাকে কি করতে হবে, বার্ডস অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, বার্ডস অনুসারে আর হলো, বার্ডস এর সাথে ইজ হয় না যেহেতু এটা প্লুরাল, তাহলে আর হলো। এরপরে নট, অতিরিক্ত বিং লাগবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বিং, তারপর ভি থ্রি, এরপর বাই, সাবজেক্ট ছিল হি, হিটা হলো হিম। ঠিক একইভাবে ইন্টারোগেটিভ হলে কি থাকবে, আর উই প্লেইং হকি, ইজ করিম ড্রয়িং এ পিকচার, প্রশ্নবোধকের সময় অক্সিলারি আগে আছে, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমি একই নিয়ম, অক্সিলারি অ্যামিজার সাবজেক্টের আগে দিব, অ্যামিজার সাবজেক্টের আগে দিব, আর বিং তো নিয়ম মোতাবেক তাহলে সাবজেক্টের পরে চলে আসবে। তাহলে সাবজেক্ট এখানে ইজ হকি, তারপরে বিং প্লেড বাই আস, ইজ এ পিকচার, ইজ আ পিকচার বিং ড্রন বাই করিম। তাহলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ হলে সেম রুল, ডু ই নট প্লে হকি, ডাজ করিম নট ড্র এ পিকচার, ও সরি এটা 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 তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, এখানে ডু নট, এটা হবে আর উই নট প্লেইং, সরি জাস্ট কপি পেস্ট করতে যাচ্ছে, তাহলে এখানে হবে ইজ করিম নট ড্রয়িং, DRAWING, ইজ করিম নট ড্রয়িং এ পিকচার, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ইন্ট্রোগেটিভ নেগেটিভ, এটা সেম। তাহলে আমরা করার সময় কি করবো, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হকি, হকির সাথে ইজ হবে, তাহলে ইজটাই সাবজেক্ট আগে দিয়ে দেবো আমি, যেহেতু প্রশ্নবোধক, তাহলে ইজ হকি, যেহেতু নেগেটিভ ছিল এখানে নট, আমি এখানে নটটা পরে দেবো, আর অতিরিক্ত আমার বিং লাগবে, বিং। মনে রাখতে হবে যে নটটা কিন্তু ফার্স্ট যে অক্সিলারি থাকে সেটার সাথে, এখানে কিন্তু দুইটা অক্সিলারি আছে, ইজ একটা বিং একটা, তাহলে আমার নটটা কিন্তু আমি ওই বিং এর পরে বসাবো না কিন্তু,
প্রথম অক্সিলারি যেহেতু ইজ, এটার সাথেই নট হয়, কাজে আমি ইজটা যেহেতু সাবজেক্টের আগে দিয়ে দিয়েছি, নটটা সাবজেক্টের পরে থেকে যাবে। এই নটটাকে আমি কখনো বিং এর পরে দেব না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইজ করিম নট ড্রয়িং এ পিকচার, তাহলে আমি প্যাসিভ করার সময় এখানে এ পিকচারের সাথে ইজ থাকে, তাহলে ইজ আগে আসলো, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিং হবে, কিন্তু নেই নট আছে, তাহলে নটের বিং এর আগে একটা নট হবে, সাবজেক্টের পরে নট থাকলো, ড্রন ভিতরি, তারপরে বাই করিমের অবজেক্ট করিম। সেম এইটা একই রুল। তো থ্যাংক ইউ, আমরা আমাদের এই দুটা টেন্সের উপরে আলোচনা করলাম। নেক্সট টাইম আমরা আবার পরবর্তীতে অন্যান্য টেন্সগুলো এইভাবে ধারাবাহিক আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমাদের ইংরেজির ভীতি কাটানোর জন্য আমি চেষ্টা করব যে সিম্পল ভাবে বোঝানোর বোঝানোর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা, যাতে তারা সাবস্ক্রাইব করেন, নতুন নতুন কন্টেন্ট গুলো যাতে আপ টু ডেট তোমরা পাও এবং আমার পরিশ্রমটা যেন সার্থক হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। We will meet again with a new episode. Hope for the best. Bye for now. Thanks.